আকাশ প্রেজেন্টস 5 for 15 সাথে আছি জোনাকি জ্যোতি। টিভিতে ঝকঝকে ছবি দেখতে চাইলে বাড়িতে আকাশের সংযোগ ব্যবহার করুন, পেয়ে যাবেন ক্রিস্টাল ক্লিয়ার ছবি। যদিও চট্টগ্রামে আয়ারল্যান্ড উলভসের সাথে একদমই ক্রিস্টাল ক্লিয়ার পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড, তবুও 5 ওয়ানডে সিরিজের দ্বিতীয়টা জিতেছে। চট্টগ্রাম থেকে সাইফুল রূপকের রিপোর্ট। শটগুলো দেখলেন, চাপের মুহূর্তে এমন ব্যাটিংয়ে তো প্রয়োজন। জাতীয় দলে দেখা যায় গত কয়েক বছর ধরে ফিনিশিং রোলে তেমন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে কিনা স্ট্রাইক রোটেট করবে, বোলারের ম্যারিট বুঝে খেলবে এবং পাওয়ার জেনারেট করে খেলবে, ইনোভেটিভ শট খেলবে। শামীম পাটোয়ারি দারুণ একটা ইনিংস খেলেছেন, নট আউট ম্যাচ জিতিয়েছে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে। ইমার্জিং দল জিতেছে 4 উইকেটে। তার কাছে শুনবো কতটা প্রেশারে ছিল, কিভাবে এক্সিকিউট করেছে। আসলে প্রথমত হলো যে ম্যাচটা জিতেতে পেরেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর আমি জানি যে আমি যদি ফিনিশ করতে পারি ম্যাচটা জিতিয়ে আমি বের করতে পারবো। আমার প্ল্যানিং ছিল যে সুমন ভাইকে নিয়ে আমি জাস্ট শেষ পর্যন্ত খেলবো। আমি ভাইকে বলছি যে আমরা এখন আপাতত সিঙ্গেল রোটেট করে খেলবো, দেন লাস্টে হিট করব। শুধু শামীম পাটোয়ারি নন, গেল বছর যে যুব বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ, সেই দলের বেশ কজন এই ম্যাচ খেলেছে। আরেকজনের নাম বলতে হয় মাহমুদুল হাসান জয়। মিডল অর্ডারে নেমে চাপের মুহূর্তে দারুণ ব্যাটিং করেছে, স্ট্রাইক রোটেট বলা যায়, বিভিন্ন দিকে শট খেলেছে, চাপকে কোনোভাবে পাত্তা দেয়নি এবং 66 রানের একটা ইনিংস খেলেছে। তাকে যোগ্য সঙ্গী দিয়েছে বলা যায় তৌহিদ হৃদয়, আরেকজন আন্ডার-19 প্লেয়ার। গত বছর যে আন্ডার-19 হয়েছে ভাইস ক্যাপ্টেন ছিল, পাশাপাশি ইয়াসির আলী চৌধুরী রাব্বি জাতীয় দলে বেশ কবছর ধরেই আসা যাওয়ার মধ্যে আছে, কিন্তু এখনও ম্যাচ খেলা হয়নি। মিডল অর্ডারে পার্টনারশিপ গড়েছে বলেই জয়ের পথে ছিল, কিন্তু শেষ দিকে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ এইচপি দল। কারণ আকবর আলী যে আন্ডার-19 বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ছিল, নজর টানতে পারেনি। শেষ মুহূর্তে যখন ফিনিশিং রোলে তাকে দরকার ছিল, তাকে বলা হচ্ছিল যে দারুণ ফিনিশার, যুব বিশ্বকাপের ফাইনালে আমরা দেখেছি, এখানে এসে সেটা চাপকে সে জয় করতে পারেনি। 5 বলে 0 রানে আউট হয়েছে, তখন একটু চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল, কিন্তু সেই চাপকে জয় করেছে শামীম পাটোয়ারি এবং সুমন খান। বাংলাদেশের টার্গেট ছিল 264 রান। ওপেনিংয়ে ক্যাপ্টেন সাইফ হাসানের সাথে তামিম নেমেছিল, কিন্তু তামিমের সেই ফর্মটা আমরা দেখছি না। যুব বিশ্বকাপের সময় যেমন পারফর্ম করেছিল সেই রকম ব্যাটিং কিন্তু দেখা যাচ্ছে না। বঙ্গবন্ধু টি-20 তো সেভাবে পারফর্ম করতে পারেনি, এখানে 17 রান করেছে, কিন্তু সেই রকম কনফিডেন্ট ব্যাটিং মনে হয়নি। ক্যাপ্টেন সাইফ হাসান দারুণ স্টার্ট পেয়েছেন, কিন্তু ক্যারি করতে পারেনি। 31 রানে 2 জন আউট হয়েছে, ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং তৌহিদ হৃদয়। তবে দলীয় প্রচেষ্টা বলা যায়, টপ অর্ডার, মিডল অর্ডার, ফিনিশিংয়ে সবাই ছোট ছোট কন্ট্রিবিউশনেই বাংলাদেশ কিন্তু এই আয়ারল্যান্ড উলভসকে বাংলাদেশ ইমার্জিং দল হারিয়েছে 4 উইকেটে। এবার যদি দিনের শুরুতে যাই, অনেক নাটক ছিল, কারণ শুক্রবার করোনা পজিটিভ হয় যেই প্রিটোরিয়াস, রুয়ান প্রিটোরিয়াস, গতকাল সবার নেগেটিভ হয়, তারও নেগেটিভ হয়। আজকে 5 ম্যাচ সিরিজের সেকেন্ড ওয়ানডেতে আয়ারল্যান্ড টস হেরে ব্যাটিংয়ে নামে এবং ব্যাটিংয়ে নামেন প্রিটোরিয়াস। সেই রাতটা মিটিয়েছেন এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের 22 গজে 90 রানের একটা ঝকঝকা ইনিংস খেলেছেন এই সাউথ আফ্রিকান বংশোদ্ভূত। আয়ারল্যান্ড কিন্তু দারুণ স্টার্ট করেছিল, ম্যাককোলাম এবং প্রিটোরিয়াস দারুণ স্টার্ট করেছিল, কিন্তু শেষের দিকে ফিনিশিংয়ে সেভাবে তারা পাওয়ার জেনারেট করতে পারেনি। 263 রানে থেমেছে। বাংলাদেশের বোলারদের কথা বলতে হয়, সুমন খান 2 উইকেট পেয়েছেন, এছাড়া মুগ্ধ এবং শফিকুল একটা করে উইকেট পেয়েছেন। বাহাতি অর্থোডক্স স্পিনার রাকিবুল, যে কিনা যুব বিশ্বকাপে দারুণ একটা পারফর্ম করেছিল সাউথ আফ্রিকাতে, সে 2টো উইকেট পেয়েছে। মোটামুটি একটা দলীয় প্রচেষ্টা বলা যায়, কম্বাইন্ড পারফরমেন্স। 5 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল, করোনা পজিটিভ হয়েছিল একটা ক্রিকেটার, এবং তৃতীয় ওয়ানডে হবে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার। এরপর 2টো ওয়ানডে হবে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানেই 2টো টি-20 ম্যাচ খেলে আয়ারল্যান্ড বাংলাদেশ ছাড়বে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সাইফুল রূপক, অলরাউন্ডার। অফ স্পিনার নাইম হাসান যে পেস বোলার থেকে স্পিনার হয়েছেন, সেই গল্প হয়তো অনেকেই জানেন, কিন্তু কী কারণে, কোন পরিস্থিতিতে তিনি পেসার থেকে স্পিনার হয়েছিলেন, সেই গল্প বেশিরভাগেরই অজানা। চট্টগ্রামে নাইমের বাড়িতে গিয়ে নাইমের পেসার থেকে স্পিনার হওয়ার গল্প শুনেছেন সাইফুল রূপক। দর্শক, অলরাউন্ডার স্ক্রিনে বিশেষ 3 জন আছেন। মাঝখানের জনকে অবশ্যই আপনারা চেনেন, জাতীয় দলের ক্রিকেটার, টেস্ট স্পিনার নাইম হাসান এবং তার বাবা মা। সবসময় তো আমরা ক্রিকেটারদের বর্তমান অবস্থা, ব্যর্থতা, আগামীর পরিকল্পনা নিয়ে জানতে চাই। আজ জানবো নাইম হাসানের উঠে আসার গল্প। আপনাকে কে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে বা শুরুতে সাপোর্ট দিয়েছে, যদি আপনার কাছে মাইক্রোফোনটা দিয়ে দিই। ফার্স্টে তো আব্বু তো আমাকে স্টেডিয়াম নিয়ে গেছিলো, তখন আমি ক্লাস 2তে পড়ি। বড় ভাই যখন এক পর্যায়ে মানে লেখাপড়ার জন্য প্র্যাকটিসে যাইতো না, তখন আমার জন্য কষ্ট হয়ে যেত, একা যেতে, আমি ছোটো ছিলাম বেশি। এরপর আবার তখন গ্যাপ
গেল। এরপর আবার শুরু করলাম ক্লাস 6-এ। তখন আবার ক্লাস 6-এ 1 বছর প্র্যাকটিস করে আবার গ্যাপ গেল। আবার এরপরে যখন আসছি আর গ্যাপ যায়নি। আর আব্বু যখন আব্বু ফার্স্টে নিয়ে গেল, আব্বুর হাত ধরে শুরু হয়েছে। এরপর সবচেয়ে বেশি হচ্ছে হলো আম্মু খুব সাপোর্ট করছে। হলো আমি যখন আন্ডার 17-এ ঢুকার আগে আমি সকালবেলা চলে যেতাম প্র্যাকটিসে, তখন খাওয়া দাওয়া নিয়ে চলে যেতাম। আমি সকালবেলা যখন বের হইতাম 8টার দিকে, আম্মু তখন খাওয়া দাওয়া রেডি করে রাখতো, খেয়ে আবার টিফিন করে মাঠে ভাতও নিয়ে যেতাম। তারপর একেবারে আসতাম 4টা-5টার দিকে। তখন আসার পর আবার কাপড় চোপড় দিয়ে আমি খাওয়া দাওয়া করে স্যার আসতো, স্যারের কাছে পড়তে বসতাম। এরকমই যেতে ছিল আন্ডার 17-এ যখন কল পাওয়ার আগে। এইভাবে মানে আমার বাবা মার কাছে পূর্ণ সাপোর্ট পেয়েছেন। হ্যাঁ। আপনার কাছেই নাইম, আপনার কাছে যদি জানতে চাই, আপনার বাবাকে যদি প্রশ্ন করেন আপনার বিষয় বা আপনার কোনো প্রশ্ন আছে কিনা? আব্বুকে আব্বুকে কোশ্চেন করবো যে এসএসসির আগে যখন আমাকে প্র্যাকটিসে যাইতে দিত না এটা নিয়ে, জি। কেন? কারণ এসএসসি তো হলো মেইন, ম্যাট্রিক ফার্স্ট যদি না করে ম্যাট্রিকের পর তো ওইটাই পার হইতে হবে। তখন আমি বেশি চাপ দিছিলাম এবং তাকে কন্ডিশন দিয়েছিলাম যে তোমাকে আমি ব্যাট প্যাড সব কিনে দেব, কিন্তু ম্যাট্রিক পাস করতে হবে। ও কী করছে, ওই ইয়াতে অ্যালাউ হওয়ার পর, স্কুলে অ্যালাউ হওয়ার পর আমাকে বলে ব্যাট ট্যাট কিনে দেন। আমি বলে দিই না, আগে ম্যাট্রিক পাস করতে হবে। এসএসসি পাস করার পর তাকে আমি ওই স্টেডিয়াম মার্কেটে নিয়ে গিয়ে 2টা ব্যাট কিনে দিলাম, প্যাড কিনে দিলাম, সব কিছু একসাথে কিনে দিলাম। প্রথম পেস করতো, তার বল সুইং ছিল, কিন্তু পেস করতো, মোটামুটি উইকেট পাইতো, খারাপ না। কিন্তু মুমিন তার এই যখন মুমিনের হাতে গেল তখন মুমিন তাকে বলে যে না, তোমার শক্তি কম। তার স্থানীয় কোচ। স্থানীয় কোচ, উনি আবার এখন বর্তমানে বিসিসিবির আন্ডারে কোচ আর কি। তো উনি বলতেছে যে ওর শক্তি কম, ও পেস করতে পারবে না, ওকে স্পিনার বানাই। ও নিজেই স্পিনার ছিল, একই স্পিনার হিসেবে করছে আর কি। ওই হিসেবে তার অবদান যথেষ্ট। বাবা হিসেবে কি হয় না, অনেকে ব্যাটসম্যান পছন্দ করে, আপনি কি চেয়েছেন যে ছেলে স্পিনার হোক কিংবা পেসার হোক, নাকি ব্যাটসম্যান চেয়েছেন কোনটা? না, ও তো স্পিনে যখন ভালো করতেছে তখন তাকে আমি করলাম যে তুমি আর কিছু পারো না পারো, সোজা ব্যাটে খেলো। সোজা ব্যাটে খেললে ভালো প্লেয়ার হইতে পারবা, সহজে আউট করতে পারবে না। ও তখন প্রথম বেশি রান আউট হইতো। রান আউট হওয়ার পর আমি তাকে বললাম যে একটু ধৈর্য ধরতে হবে, রান আউট তো তোমার বুঝে শুনে খেলতে হবে, তুমি প্রত্যেকবার রান আউট হও কেন? একটু নাইম কাছে যাবো যে ক্রিকেটে আসছি তখন কিন্তু আমার ব্যাট ছিল না, একটা ব্যাট দিয়ে আমার অনেক দিন চলছে। এরপর আব্বু যখন এসএসসির পর ব্যাট কিনে দিবে বলছে, 2টা কিনে দিছিল। এটাই দিয়ে শুরু হয়েছিল আমার ইয়া। আর মাকে যদি জিজ্ঞেস করেন যে যখন আপনি টিভিতে খেলা দেখে, আপনি ন্যাশনাল টিভি রিপ্রেজেন্ট করেন, দেশে বাইরে বিদেশে খেলেন, মাকে নিশ্চয়ই অনেকে প্রশংসা করে, এটা কেমন লাগে জিজ্ঞেস করেন একটু? আমি যখন ওর খেলে তখন আমি শুধু আল্লাহকে ডাকতে থাকি, আমার ছেলের জন্য দোয়া করতে থাকি যে আর কিছু ভালো করে এটা আর কি। খেলা ঠিক আল্লাহর মতো কাছে বুঝেন? হ্যাঁ পুরোটা হ্যাঁ খেলা বুঝি, দেখতে খেলা বুঝি। আমি সবসময় দোয়া করি যে আর আল্লাহর কাছে ওইটাই। জিপি স্টার গ্রাহকরা 10% ক্যাশব্যাকে নতুন আকাশ সংযোগ কিনতে এসএমএস করুন 29000 নম্বরে। বিস্তারিত জানতে কল করুন 16442। বাংলাদেশ দলের অফ স্পিনিং অলরাউন্ডাররা নিউজিল্যান্ডে টি20তে কতটা কার্যকরী হতে পারেন? স্কোয়াডে 2 মেহেদী আর হাসানের সাথে আফিফ হোসাইন আছেন মোসাদ্দেক সৈকত। তাদের টি20 পারফরমেন্স কতটা ভরসা দিচ্ছে জানাচ্ছেন মাহরুষ প্রত্যয়। আফিফের চওড়া হাসি, তাকে নিয়ে বাংলাদেশের স্বপ্নও বেশ লম্বা। আফিফের মতোই 2 স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং মাহাদি হাসান, নামের মিলের মতো দুজনের খেলার ধরনও একই রকম। আরও একজন আছেন মোসাদ্দেক হোসেন। বাড়তি কথা ছেড়ে আগে পরিসংখ্যানে চোখ বুলানো যাক। ব্যাট হাতে কারো পারফরমেন্সই আপনাকে খুব বেশি আশা দেখাতে পারবে না, সেটা নিশ্চিত করেই বলা যায়। আফিফ হোসেন ধ্রুব, যাকে বিবেচনা করা হয় ভবিষ্যতের সাকিব আল হাসান, অথচ ব্যাট হাতে পারফরমেন্স কোনো গড়পড়তা ব্যাটসম্যানের চেয়েও নাজুক। আন্তর্জাতিক টি20 খেলেছেন 12টা, গড় 12.5। মিরাজও একই রকম, 10-এর সামান্য বেশি গড়, স্ট্রাইক রেট 120-এর কম। তবুও মিরাজ বাংলাদেশের সেরা অলরাউন্ডারদের একজন। ভাবা যায়? মিরাজ আফিফদের মতো অত গ্ল্যামার আর ফেম নাই। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে সুযোগ পেয়েছেন একাদশে। 4 টি20 2 ম্যাচে ব্যাট করে মাহাদির রান মোটে 20। ব্যাটিংয়ের সুযোগ পাওয়া 2 ম্যাচের একটাই খেলেছেন 8-এ, অন্যটাই 3-এ। পজিশনে ধারাবাহিকতা নাই, ব্যাটিংয়ে আর কি আশা করা যায়? মোসাদ্দেক হোসেনের টি20 গড় বা স্ট্রাইক রেট কোনোটাই ফরম্যাটের সাথে মানানসই না।
ছবিতেই স্পষ্ট মেহেদী আর মাহাদির ব্যক্তিগত বোঝাপড়া দারুণ, তবে নিজের জায়গা পোক্ত করতে এই দুজনের মধ্যে একটা স্নায়ুযুদ্ধ তো চলবেই। বল হাতে মিরাজকে বলা যায় পুরো দস্তুর ব্যর্থ। ইকোনমি 9-এর বেশি, 13 টি-20-তে উইকেট 4টা। আফিফের ইকোনমিও 8-এর বেশি। মোসাদ্দেক আর মাহাদি উইকেট কম হলেও দুজনেরই ইকোনমি দারুণ, 7.5-এর নিচে। অনুশীলনে মনোযোগী সবাই, কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। তবে ম্যাচে তার ফল কতটা পাওয়া যাবে সেটা সময় সাপেক্ষ প্রশ্ন। তবে এতটুকু বলা যায়, নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের চ্যালেঞ্জ যতটা, তার থেকেও বেশি চ্যালেঞ্জে পড়তে যাচ্ছেন টাইগারদের অফ স্পিনিং অলরাউন্ডাররা। মারুশ প্রত্যয় অলরাউন্ডার। মার্টিন গাপটিল কিংবা ডেভন কনওয়েদের টি-20 ব্যাটিংয়ের তুলনায় কতটা পিছিয়ে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা? স্ট্রাইক রেটের পার্থক্য বলছে কিউই ব্যাটারদের তুলনায় বেশ ভালোই মার্জিনেই পিছিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা। অনেক জাবেরের রিপোর্ট। এই ছবিটা মাস 2 আগের। মিরপুরের মাঠে সাকিব পাশে থাকলে অধিনায়ক তামিম নিউজিল্যান্ড মিশনে সাকিবকে পাচ্ছেন না। ধাক্কাটা কত বড় সেটা নিয়ে নতুন করে কথা বলার মানেই হয় না। মাঠে তামিম ইকবাল আর তার দলের কঠিন পরীক্ষা, সেও সাকিবকে ছাড়া। তবুও ওয়ানডে বলেই হয়তো তামিমের জন্য একটু রক্ষা। টাইগারদের সবচেয়ে পছন্দের ফরম্যাট বলেই হয়তো সামান্য হলেও স্বস্তিতে থাকবেন তামিম ইকবাল। তামিমের চিন্তা যতটা, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ভাবনা হয়তো তার চেয়েও বেশি। টি-20তে বাংলাদেশ এখনও শক্তপোক্ত দল না, তার উপর সাকিব নেই। আর টি-20তে বড় দলগুলোর তুলনায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। শেষ হওয়া নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সিরিজটাই হতে পারে উদাহরণ। হার্ড হিটিং ক্রিকেট বলতে যা বোঝায় সেটাই দেখিয়েছে দুদল। ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং কিংবা চোখ কপালে তোলা স্ট্রাইক রেট বাংলাদেশকে ভাবনায় ফেলতে বাধ্য। 5 ম্যাচে মার্টিন গাপটিল করেছেন 200-র বেশি, স্ট্রাইক রেট 150-র উপরে। ডেভন কনওয়ে কিংবা ফিলিপস সবাই একই রকম। সিরিজে কিউই টপ অর্ডারে সবচেয়ে কম রান করা জিমি নিশামের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি, 200। এবার ব্ল্যাক ক্যাপদের সাথে টাইগারদের তুলনা। টি-20তে লিটনের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি, তারপরে সৌম্য সরকার। 3 সিনিয়রের স্ট্রাইক রেট দেখুন, গাপটিল, কনওয়ে বা নিশামের থেকে যোজন দূরে। টি-20তে বাংলাদেশকে নিউজিল্যান্ডে সবচেয়ে বেশি ভোগাতে পারে ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট। ওই জায়গাতে পার্থক্যটা এত বড় যে সহসাই দারুণ কিছু আশা করার সাহস করাও বেশ কঠিন। অনিক জাবের অলরাউন্ডার। জিপি স্টার গ্রাহকরা এখন একসাথে 12 মাস আকাশ রিচার্জ করলে 3 মাস আর 6 মাস রিচার্জ করলে পাচ্ছেন 2 মাস ফ্রি সাবস্ক্রিপশন। বিস্তারিত জানতে কল করুন 16442 নম্বরে। ব্র্যাডম্যান, সচিন অথবা লারা সেরা ব্যাটসম্যানদের লিস্টে এদের নামই ঘুরে ফিরে আসে। কিন্তু হুট করেই যদি এই লিস্টে ভিভিয়ান রিচার্ডস নামের কেউ একজন চলে আসেন, তখনই শুরু হয় নতুন সমীকরণ। ভাবনার সীমা ছাড়িয়ে যায় বহু দূর। 7 মার্চ ভিভিয়ান রিচার্ডসের জন্মদিন। ডেসমন্ড হেইন্স অথবা গর্ডন গিনিস, দুজনের মধ্যে কেউ একজন প্যাভিলিয়নের পথ ধরলে আফসোসে পড়ার চেয়ে ক্যারিবিয়ান সমর্থকেরা বরং অপেক্ষা শেষের উচ্ছ্বাসে ভাসতেন বেশি। কেননা মুখে চুইংগাম আর মাথা মেরুন টুপি পরে নামতেন কিং ভিভ। চিরচেনা সেই দৃশ্যের সাক্ষী হবার উচ্ছ্বাস শেষ পর্যন্ত ছিল প্রায় একই রকম। ড্রেসিং রুম থেকে 22 গজের পথে হাঁটতে শুরু করছেন ভিভ রিচার্ডস, স্যার আইজ্যাক ভিভিয়ান আলেকজান্ডার রিচার্ডস। রিচার্ডস যখন খেলতেন তখন তার প্রতিপক্ষের বোলার ছিলেন ইমরান খান, জেফ থমসন, ড্যানিস লিলির মতো কিংবদন্তিরা। তবে একজন ছিলেন, তিনি কিংবদন্তিদের কিংবদন্তি। যত কিছু হোক, কখনো বিমার কিংবা বাউন্সার, ক্যারিবিয়ান ক্রিকেটের মাস্টার ব্লাস্টার কখনো হেলমেট পরেননি। ড্রামা কিংবা সাসপেন্স, 70-80-র দশকে বিখ্যাত সব ইতিহাসের জন্ম হয়েছে তারই ব্যাটে। চুরমার হয়েছে প্রতিপক্ষের স্বপ্ন, প্রতিপক্ষের জন্য ছিলেন দুঃস্বপ্ন। পুরো বিশ্বের কাছে সত্যিকারের এন্টারটেইনার। ভিভ রিচার্ডস যখন খেলতেন তখন আধুনিক ক্রিকেটের ম্যারমেরা উইকেট ছিল না পাওয়ার প্লে, ছোট বাউন্ডারি আর বোলারদের আটকে রাখার দাপ্তরিক চেষ্টা। তখনও ভিভ রিচার্ডস খেলতেন, মারতেন, 6 আউন্সের বলটা যেন তার ব্যাটের কথাই শুনতো। 70-এর দশকে ভারতের চেন্নাস্বামী স্টেডিয়ামে অভিষেক। গোটা ক্যারিয়ারে খেলেছেন 100-র বেশি টেস্ট, 50-এর বেশি গড়। সবচেয়ে অবাক করবে তার স্ট্রাইক রেট 85-র বেশি, যা ওই সময় তো বটেই, এখনকার ক্রিকেটের বিবেচনায়ও অবিশ্বাস্য রকমের অবিশ্বাস্য। টেস্ট অভিষেকের 2 বছর পরেই ওয়েস্ট ইন্ডিজ জার্সিতে ওয়ানডে খেলেছেন, 47 গড় আর 90-এর বেশি স্ট্রাইক রেটে প্রায় 7000 রান। এমনিতেই তো আর কিং ভিভ নাম হয়নি। 1986 সালের 15 এপ্রিল বিকেল ভিভ রিচার্ডসকে দিয়েছিল ক্রিকেট অমরত্ব। 56 বলে টেস্ট সেঞ্চুরি, একটি টেস্ট ইনিংস যেখানে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন সবাইকে।
যা পরবর্তী 31 বছর ছিল টেস্টে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড। শেষমেশ সেই ইনিংসে ভিভের রান 58 বলে 110। তার ওই ইনিংস এতটাই নিখুঁত ছিল যে এক ক্রিকেট বিশ্লেষক বলেছিল ভিভের ওই ইনিংসে সন্দেহের জায়গা বলতে ছিল তার মারা বলটা 4 হয়েছে নাকি 6। হিটিং অ্যাক্রস দ্য লাইন খেলতে পছন্দ করতেন ভিভ রিচার্ডস, তাই তার নিজের আত্মজীবনীর নামও রেখেছিলেন হিটিং অ্যাক্রস দ্য লাইন। সেই যুগে এই হিটিং অ্যাক্রস দ্য লাইনকে বিবেচনা করা হতো মস্ত বড় অপরাধ হিসেবে। তবে একজন ছিলেন যিনি এত কিছুর তোয়াক্কা করতেন না, যার ব্যাটিং দর্শনই ছিল অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। উইজডেনের ভাষায় পসিবলি দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান দ্য স্পোর্টস হ্যাজ এভার সিন। ভিভ রিচার্ডস বলতেন ব্যক্তি আগে ব্যক্তিত্ব পরে। নিজের ব্যাটিংয়ের প্রতি কতটা আত্মবিশ্বাস থাকলে এমন করে বলা যায়। আর কেউ কি কখনো পেরেছে বলতে? উদাহরণ পাওয়া যায় না বা কেউ তার মতো নন বলেই তিনি কিংবদন্তিদের কিংবদন্তি। শুভ জন্মদিন স্যার আইজ্যাক ভিভিয়ান আলেকজান্ডার রিচার্ডস। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। আকাশের সৌজন্যে আজকের 5 ও 15 এটুকুই। ঝকঝকে চকচকে টিভি দেখার এক্সপিরিয়েন্স নিতে আপনিও থাকুন আকাশের সাথে। শনি থেকে বৃহস্পতি রাত 10:15টায় 5 ও 15 একযোগে অলরাউন্ডার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। খেলার সব খবরের জন্য লাইক দিন অলরাউন্ডার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। বিস্তারিত খবর পড়তে ভিজিট করুন www.allrounderbd.com। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।